নতুন চ্যাম্পিয়নশিপ খেলার জন্য এবার বিদেশে যাওয়ার অফার লেটার আসলো রাঙামতির বাড়িতে। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির যমজ বোন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছে আর বারবার তখন তার দিদির কথা চিন্তা করতে থাকে, আমার দিদির কোনো বিপদ হবে না তো। এদিকে সত্যজিতের কোনো খোঁজ না পেয়ে অদিতি প্রায় পাগল হয়ে গিয়েছে। অদিতি পাঞ্চালীকে কতক্ষণ, একলব্যর মাকে কতক্ষণ জ্বালাতন শুরু করে দেয়। আমি সত্যজিতের এখন কোনো ফোন পেলাম না, তার মধ্যে রাঙামতি এবং একলব্য গিয়েছে, তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অঙ্কুর তখন বলে, হ্যাঁ মা, আমারও ঠিক একই কথা। সত্যজিতের না হয় খোঁজ আমরা নাই পেলাম, কিন্তু রাঙা এবং একলব্য তো কিছুক্ষণ আগেই গেল। ওরা তো চাইলে আমাদেরকে ফোন করে জানাতে পারতো, কিন্তু আমাদেরকে কোনো কথাই জানালো না। এখন আমরা তো চিন্তার মধ্যে থাকবোই, তাই না? কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে আবার সার্থকী এসেই বলে, শোন অদিতি, তোকে একটা কথা বলছি, তোর জামাইকে বলে দে এসব পুলিশের চাকরি বাকরি না ছেড়ে দিতে। কখন যে বন্দুকের আঘাতে তোর স্বামী শেষ হয়ে যায় তা বলা তো যায় না। এ কথা শোনার পর অদিতির মাথায় আকাশ ভেঙে পড়ে। অদিতি ভীষণ রকম রাখতে শুরু করে। অঙ্কুর তখন সার্থকীকে বলে, এটা আবার কেমন ধরনের কথা? তখনই আবার সার্থকী বলে, হ্যাঁ, কথাটা এটাই যে আমি যে কথা বলছি সেটা সত্যি কথাই বলছি। বাড়িতে একের পর এক বিপদ লেগে চলেছে, তার মধ্যে সত্যজিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখ গিয়ে কত কি না হয়েই রয়েছে। এদিকে তখনই আবার প্রমিতা তখন সার্থকীর কাছে এসে বলে, শোন সার্থকী, আমার হাতটাকে তুই চালাতে বাধ্য করিস না। তুই আসলে না শিক্ষা দীক্ষা কোনো কিছুই পাস না, তাই না? এখনো ভালো করে তোর শিক্ষা দীক্ষা হয়নি। তখনই সার্থকী বলে, তুমি আমাকে শিক্ষা দীক্ষা শিখাতেই শোনা? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি, ভেবেচিন্তেই বলছি। তোমরা সকলে পাগল হয়ে গিয়েছো, শত্রুদের মোকাবেলা করতে করতে নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছ। প্রমিতা তখন বলে, তোকে আমি সেই শিক্ষাটাই দিতে পারিনি। অন্যায়কে প্রশ্রয় দিতে তুই শিখে গিয়েছিস। সত্যজিৎ সেটা জানে না। সত্যজিৎ একজন পুলিশ অফিসার, অন্যায়কে সে কোনোদিন প্রশ্রয় দেবে না। তুই শুধুমাত্র প্রশ্রয় দিস, তুই শুধু ভয় পাস, তাই না? সার্থকী, তুই হয়তো বা ভুলে যাচ্ছিস এই পুরো ভারতবর্ষ আমাদের সব্বার। সকলকে এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে, একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। যেমন তুই হলি কাপুরুষের মতো কথাবার্তা বলছিস, তা না হলে এই কথাগুলো তুই এখন বলতি না। তোর কি আসলে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই নাকি? অদিতির মনের অবস্থাটা ভালো নেই, বাড়ির কারো মনের অবস্থা ভালো নেই, আর তার মধ্যে তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস। আমি কিন্তু আর একটু বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। সার্থকীর এই কথাগুলো শোনার পর তখনই পাঞ্চালী এসে সার্থকীর কাছে এসে বলে, হ্যাঁ রে, তুই কেমন ধরনের মানুষ? তোর মধ্যে কি এখনও শিক্ষাবোধ কোনো কিছু জাগ্রত হয়নি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সার্থকী তখন বলে, আমি পাগল হইনি, তোরা পাগল হয়ে গিয়েছিস। আমি যে কথা বলছি একদম ঠিক কথাই বলছি। আমাকে মানিস বা না মানিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। সভ্য তখন বলে, শোন, অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। তোকে সাধুর ছদ্মবেশ নিতে হবে, কেননা আমিই পারবো তোকে একমাত্র ভালোর দিকে এগিয়ে আনতে। তুই কি একটা জিনিস ভুলে যাচ্ছিস? ধর, তুই একটা চাকরি করতে করতে ঘুষ খাচ্ছিলি, আর তখনই তুই ধরা পড়ে গেছিস। তখন তোর অবস্থাটা কেমন হবে তুই একবার ভেবে দেখেছিস? তাই এসব কিছু ছেড়ে না, ভালো ভালোর পথে আসার চেষ্টা কর। এদিকে কিছুক্ষণ পর পর বারবার ফোন করতে থাকে, একদিকে রাঙামতিকে, অন্যদিকে সত্যজিৎকে, কিন্তু কেউ তো আর ফোন রিসিভ করছে না। এদিকে থানার অবস্থা খুবই ভয়াবহ। সেখানে সাংবাদিকরা চলে আসে। এক পুলিশ অফিসার এসে সত্যজিৎকে তখন বলে, কিন্তু আপনি এটা সামলালেন কি করে? সত্যজিৎ তখন বলে, আমি অনেক করে বলেছিলাম যে আমার কয়েকটা টিম হলে আমি তাদেরকে মোকাবেলা করতে পারতাম, কিন্তু আপনারা কোনো টিম আমাকে পাঠাননি, আমি একা ছিলাম। রাঙা যদি আমার পাশে না থাকতো আজকে পুরোটাই শেষ হয়ে যেত, আমিও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতাম। ওই রাঘব নামের সেই ক্রিমিনালকে আমরা হারাতাম। এদিকে তখনই আবার পুলিশ অফিসার বলে ওঠে, সত্যজিৎ সিনহা, আমরা আসলে আপনার উপর ভরসা রাখতে পারি। আই এম গ্ল্যাড ফর ইউ, কেননা আপনার মতো এরকম সাহসী পুলিশ অফিসারের কারণে এত বড় ক্রিমিনাল আমাদের হেফাজতে এখনও আছে। এদিকে রাঙামতি তখন সত্যজিতের কাছে এসে বলে, শোন সত্যজিৎ স্যার, আমরা তাহলে বাড়ির দিকে চলে যাই, বাড়িতে সকলেই চিন্তা করছে। সত্যজিৎ তখন বলে, আচ্ছা তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। এদিকে বাইরে আসে একলব্য এবং রাঙামতি। একলব্য তখন বলে, আমার মাথাটা না কেমন জানি হয়ে গিয়েছিল, আমার মাথায় কে যেন আঘাত করেছে। আচ্ছা রাঙা, তোমাকে একটা কথা বলছি, তুমি আমাকে একটু খুলে বলো তো, আমার মাথায় যখন আঘাত করা হয় আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম, তখন কি কোনো মতে সেখানে কোনো মহিলা ছিল বা তোমার মতো দেখতে কেউ ছিল নাকি? আমার কেন জানি মনে হচ্ছিল তুমি ছাড়াও তোমার মতো দেখতে অন্য কেউ এসে ফাইট করেছে। এদিকে তখনই রাঙা ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং বলে, আরে তুই এসব কী বলছিস? তোর মাথায় আঘাত পাওয়ার কারণে
তুই এইসব উল্টাপাল্টা চিন্তা করছিস? কেউ ছিল না, আমি তো ছিলাম। আমি তো সকলকে ঘায়েল করে দিয়েছি। তখনই রাঙামতি পিছন ফিরে তাকায়। একলব্য বারবার সে কথাগুলোকে মনে করার চেষ্টা করে। আর তখনই রাঙা বলে, কী ব্যাপার, উড়ানবাবু কি দেখে ফেললো নাকি? সন্দেহ করা শুরু করে দিয়েছে নাকি? কিছুক্ষণ পরেই টিভিটা অন করে দেখতে পায় রিপোর্টাররা নিউজ করছে যে দুষ্কৃতীরা পুরো থানাটাকে জ্বালিয়ে দিয়েছে। চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছে অদিতি যে কোথায় সত্যজিৎকে তো দেখাচ্ছে না। পাঞ্চালি বলে, এভাবে কান্না করিস না, সত্যজিৎকে নিশ্চয়ই দেখাবে। কিছুক্ষণ পরে টিভির মধ্যে সত্যজিৎকে দেখা যায়। সত্যজিতের মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। তখনই সত্যজিৎকে দেখে ভীষণ রকম খুশি হয়ে যায় অদিতি সত্যজিতের দিকে তাকিয়ে চোখের জলগুলো ফেলতে শুরু করে। কিছুক্ষণ পরেই আবারও দেখানো হয় রাঙামতি এবং একলব্যকে। তাদেরকে দেখেও ভীষণ রকম খুশি হয়ে যায়। এদিকে তখনই পাঞ্চালি, একলব্যর মা সকলেই অদিতিকে বোঝানোর চেষ্টা করে, দেখলি তো, আমরা তো বলেছিলাম সত্যজিতের কিছু হবে না, সত্যজিৎ বেঁচে আছে, তুই চিন্তা করিস না। একলব্য পানি খাচ্ছিল। তখনই প্রমিতা বলে ওঠে, কী ব্যাপার, একলব্য পানি খাচ্ছে কেন? তার কি কিছু হয়েছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই সব্য বলে, হয়তোবা কিছু একটা হয়েছে, বাড়িতে আসলেই জানতে পারবে। এদিকে নিউজের রিপোর্টাররা রিপোর্ট করছিল যে আজকে পুলিশদেরকে বাঁচিয়েছে রাঙামতি তীরন্দাজ। রাঙামতি যদি না থাকতো তাহলে পুরো পুলিশ স্টেশনটাই পুড়িয়ে ছারখার করে দিত, কেউ বাঁচতে পারতো না। একথা শোনার পর তখনই প্রমিতা, নবারুণ সকলেই মিলে হাততালি দিতে শুরু করে যে আমাদের রাঙা। কিছুক্ষণ পরই সত্যজিৎ ফোন করে অদিতির ফোনে। আর তখনই অদিতি বলে, ফোন করেছে, এই তো ফোনটা করেছে। অদিতি বলে, আমি ফোনটা ধরবো না। এদিকে বারবার ফোন করার পর শেষ পর্যন্ত ফোন রিসিভ করে সত্যজিৎ। তখন বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। অদিতি বলে, তুমি আমাকে একবার অন্তত বলতে পারতে, কিন্তু তুমি আমার ফোনটাই রিসিভ করলে না। সত্যজিৎ বলে, আমি বাড়িতে এসে সবটাই ক্লিয়ার করব, তুমি বুঝতে পারছো না আমার সিচুয়েশনটা কীরকম একটা অবস্থার মধ্যে ছিল। এই বলেই তখন ফোনটা রেখে দেয়। আর তখনই ভীষণ রকম খুশি হয়ে প্রমিতা অদিতির কাছে এসে বলে, শুধু চিন্তা করছিলি, যা তুই ঘরে গিয়ে একটু রেস্ট কর, একটু পরেই তো তারা চলে আসবে, সবটাই তোরা জানতে পারবি। এদিকে প্রমিতা সার্থকীর কাছে এসে বলে, শোন সার্থকী, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই দিনের পর দিন কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক না। তাহলে কিন্তু ভবিষ্যতে তুই যদি কোনো বিপদে পড়িস, তোকে কিন্তু বাঁচাতে কেউ আসবে না। তাই তোকে আমি বলছি, তুই প্লিজ অন্যায়কে প্রশ্রয় দিস না, অন্যায়ের প্রতিবাদ করতে শিখ, তাহলেই তুই জীবনের সার্থকতা অর্জন করতে পারবি। এদিকে সার্থকী এই কথা শোনার পর তখনই সে মুখটাকে ভেঙিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ তার মায়ের কথা তার কান দিয়ে যাচ্ছে না, এক কান দিয়ে নিচ্ছে, আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। অর্থাৎ তার মায়ের কোনো কথাই সে শুনতে রাজি নয়। অল্প কিছুক্ষণ পরই বাড়িতে সত্যজিৎ, একলব্য, রাঙামতি সকলেই চলে আসে। সকলেই নানা প্রশ্ন করতে থাকে যে কি হয়েছিল না হয়েছিল। তখনই আবার সত্যজিৎ অদিতিকে খোঁজার চেষ্টা করে। তখনই প্রমিতা বলে, অদিতি ওপরে আছে, তুমি বরং একটু ওপরে যাও, অদিতি ভীষণ রাগ করেছে, অভিমান করেছে, সেটা তো তোমাকেই ভাঙাতে হবে। সব্য তখন বলে, রাঙার তো হাত কেটে গেছে। অঙ্কুর তখন বলে, কী ব্যাপার রাঙা, তোমার হাত কাটলো কী করে, দেখি তো। তখন সার্থকী বলে, মহানায়ক হয়েছে না, মহাকাজ করে এসেছে, সেজন্য হাতটা কেটে এসেছে, যুদ্ধ করে এসেছিস তোরা, তাই না রে? এদিকে তখনই প্রমিতা রাঙার কাছে এসে বলে, সাবাস রাঙা সাবাস, আমি জানতাম তোরা পারবি, তুই আছিস বলে আজকে সকলেই ভরসার মধ্যে থাকে, তুই না থাকলে কি যে হতো না আসলে আমি বুঝতে পারছি না। আর একলব্যর কি কিছু হয়েছে নাকি? একলব্য দেখলাম পানি খাচ্ছিল। তখনই আবার একলব্য বলে, তুমি আর বলো না মা, কে যেন আমার মাথায় একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আমি সেখানে অজ্ঞান হয়ে গেছি, আমি আসলে কোনো হেল্পই করতে পারলাম না, রাঙাই সবটা করেছে। এদিকে কিছুক্ষণ পরই সংগ্রাম বাড়িতে আসে এবং বলে, কী ব্যাপার রাঙা, তোমার হাতের এরকম অবস্থা কেন? তুমি আর্চের কোনো কিছুই প্র্যাকটিস করছো না, তাই না? সব কিছুই ভুলে যাচ্ছ। একলব্য তখন এসে বলে, সংগ্রামবাবু এসেছেন, ভালোই করেছেন, আসলে রাঙামতি তীরন্দাজিটা তো ভুলেই যাচ্ছিল। সংগ্রাম তখন বলে, এটা ভুলে গেলে চলবে না, ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপ একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, আমি কিন্তু একটা চিঠি পাঠিয়েছিলাম, চিঠিটা কি পাও না নাকি? তখনই পাঞ্চালি চিঠিটা নিয়ে আসে আর চিঠিটা সকল কিছুই বুঝিয়ে দিতে শুরু করে যে রাঙামতিকে বিদেশে যেতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড একটা চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে। অন্যদিকে দেখা যাবে সেই রাঘব নামের যে গুন্ডাকে বাঁচানোর জন্য তার দলের লোকেরা প্ল্যান করতে থাকে, রাঙামতি এই জায়গাটার মধ্যে খেলতে আসবে। একটা ম্যাপ বের করেই তখন সেখানে থাকা সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। সংগ্রাম তখন বলে, এই 7 দিনের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, বিদেশে যেতে হবে। একলব্য তখন বলে, তার মানে কি আমরা কি বিবাহ বার্ষিকীর অ্যারেঞ্জমেন্টটা এটা কি স্থগিত করব নাকি বাদ করে দেব? রাঙা তখন বলে, এটা কেন বাদ করবি, এটা কোনোভাবেই বাদ করিস না, 1 সপ্তাহের ব্যাপার তো, 1 সপ্তাহ পরে খেলা শেষ করে এসে আমরা ধুমধাম করে এটার আয়োজন করব। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।